আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কি অবস্থা? কন্ট্রোল প্লাস কমেন্ট। ওকে, সো আচ্ছা, তোমরা কে কে বলতে পারবা আমি ক্লাসের মাঝখানে প্রায় কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস এগুলো কেন বলি? বলতে পারবা? জুম ইন জুম আউট, রাইট। মানে আমার যখন কমেন্ট দেখা দরকার হয়, যখন পুরো স্ক্রিন দেখা দরকার হয়, আমি তখন এক একটা বলি। সুজন, আমার পানির বোতলটা একটু আইনো। ঝামেলা অডিওতে না? এই অডিওতে ঝামেলা হয় নাকি? জি না হ্যাঁ, কে যে কি বলে। ও, জ্যাকেটের সাথে লাগাই লাগে ঠিক থাকবে নাকি? এখন দেখ তো, এখন ঠিক আছে? এখন ঠিক থাকা উচিত। ওকে, ঠিক আছে। সো আজকে তোমাদের 4 নাম্বার ক্লাস। চলো, চলো। আজকে আমাদের দেখতে হবে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম, আমি সূত্র দেখাইছিলাম। P% যদি আমাদের W/V দ্রবণ হয়, তখন মোলারিটি কিভাবে বের করে প্রমাণ করে দেখাইছিলাম। P% W/W টাও প্রমাণ করে দেখাইছিলাম। P% V/V এরটাও প্রমাণ করে দেখাইছিলাম। একটা বাড়ির কাজ তোমাদের দেওয়া ছিল P% V/W, কারোর বাড়ির কাজ দেখি নাই, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। ওয়াই ইজ দ্যাট সো? তোমরা যদি এই ফাইজলামি করো তাহলে কিন্তু কাজ হবে না। হুম। বুয়েট রসায়ন কিনবো, কি জানি আগডুম বাগডুম এসব লাগে না বাবা। তোরা বই পড়, আমাদের ক্লাস নোট দেখ। আর হচ্ছে আমরা যে অ্যানিমেটেড ভিডিওস দিছি, স্মার্ট নোট দিছি, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। ওই যে একটা কথা বলে শুনছো, যে মেয়ের কালে মেয়ে, ঝিয়ের কি জানি, ঝিয়ের কালে ঝি, বউয়ের কালে বউ, মায়ের কালে মা। মানে কি? ঝি মানে মেয়ে। তুমি যখন মেয়ে, তখন মেয়েদের যা করা উচিত তাই করো, একটু দুরন্তপনা থাকুক। যখন তুমি কারো বউ, তখন আরেকটু দায়িত্ব নেওয়া শেখো, আর একটু গম্ভীর হও। আর যখন তুমি কারো মা, তখন তোমার মধ্যে ভারত্ব আরো বাড়ুক। তো তুমি কেবল একাডেমিকে পড়ো, এখন তুমি বুয়েট রসায়ন টসায়ন কিনে একেবারে এলোমেলো অবস্থা, তাইলে ঝামেলা হবে আর কি, বুঝছো না? দরকার নেই, এখন যেটা আমরা বলতেছি ওটা করো আর কি। মাওলানা হাফেজি কামেল মুফতি মোহাম্মদ আরিফ স্যার শিখোপুরি, আমি বুঝেছি। শিখোপুরি সিলেটে সম্ভবত পুরি মানে মেয়ে। আচ্ছা, এবার আসো তো, আমরা এই জিনিসগুলো আজকে দেখবো। তার মধ্যে এই যে যে অঙ্কটা, যে টাইপের অঙ্ক, এটা বর্তমান বইয়ে নাই ওরকম, বর্তমান সিলেবাসে নাই, সো একাডেমিকে লাগে না, কিন্তু আমাদের সময় আসতো। এই বস্তু কাজে লাগে এখন কোথায়? হ্যাঁ, এই বস্তু এখন কাজে লাগে কোথায়? এটা কাজে লাগে হচ্ছে অ্যাডমিশনে। তো এখন থেকে আমরা একটু দেখে রাখি। এই যে দেখছো, তোমাদের যতটুকু দরকার আমরা দেখাই দিচ্ছি, আগে থেকে একটু প্রস্তুত করে রাখি, তা নাহলে এই টাইপের অঙ্ক জীবনে দেখো নাই, হঠাৎ করে অ্যাডমিশনের সময় দেখলে মাথায় আকাশ ভেঙে পড়বে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো, আমরা দ্রবণের লঘুকরণ নিয়ে কথা বলবো। তো লঘুকরণের ইংরেজি হচ্ছে ডাইলুশন। ডাইলুশন, DILUTION, ডাইলুশন। লঘুকরণ, এটাকে বাংলায় বলে লঘুকরণ। লঘুকরণ। ওকে, সো জিনিসটা কি, ধরো তোমার কাছে 2 লিটারের একটা দ্রবণ আছে, যেটা 3 মোলার দ্রবণ, HCl। ওইটাকে তোমার 1 মোলারে কনভার্ট করতে হবে। খেয়াল করে দেখো, তোমার প্রথমে ঘনমাত্রা ছিল কত? প্রথমে ছিল 3 মোলার, এখন সেটা কনভার্ট হবে 1 মোলারে। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত বলতে পারবা? এক্স কত হয়? এক্স ইকুয়াল টু হবে হচ্ছে, আমি তোমাদের বলে দিতে পারবো, 6 লিটার। এটা হবে। বুঝেছো কেন এরকম হয় জানো? খেয়াল করে দেখো, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সি ইকুয়াল টু হচ্ছে এন ডিভাইডেড বাই ভিএল, তাই না? মনে পড়ে মোলারিটি বের করার সূত্র, সি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভিএল। আচ্ছা, সো এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, দ্রবণের ঘনমাত্রা আমরা লঘু করে ফেলতেছি। এখান থেকে এখানে আসার মানে হচ্ছে দ্রবণটাকে লঘু করা হয়েছে। লঘুকরণ, লঘু করছি আমরা, পাতলা করছি। তো পাতলা করার ক্ষেত্রে খেয়াল করো, মোল সংখ্যা, এটা কিসের মোল সংখ্যা? এটা হচ্ছে দ্রবের মোল সংখ্যা। আমরা কি দ্রব অ্যাড করছিলাম? আনসার হচ্ছে না ভাই, আমরা দ্রবণটাকে পাতলা করতে চাই, তাহলে দ্রব তো অ্যাড করা যাবে না, আমাদের পানি ঢালতে হবে, দ্রবণের আয়তন বাড়ায় দিতে হবে, তাহলে দ্রবণ পাতলা হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে দেখো, সি সমানুপাতিক বলা যায় কি 1/, দেখেন তো, ভিএল না? মোল সংখ্যা যেহেতু কনস্ট্যান্ট, দ্রবযুক্ত আমরা অ্যাড করি নাই, দ্রব আমরা বেরও করি না এখান থেকে, তাই না? আচ্ছা, লঘু মানে পাতলা, লঘু মানে পাতলা বলে না যে, কি জানি, ওই যে কি সম্প্রদায়, লঘু সম্প্রদায় না কি,
কি একটা বলে না যে লঘুদের প্রতি নির্যাতন, না কি, সংখ্যালঘু, সংখ্যালঘু মানে সংখ্যায় যারা কম তাদেরকে বলে সংখ্যালঘু, ঠিক আছে। আচ্ছা এবার আসো, তাহলে সি সমানুপাতিক 1/VL, অর্থাৎ তোমার দ্রবণের মোলারিটি, সরি, দ্রবণের আয়তন তুমি যত গুণ করবা এই মোলারিটি তত ভাগের 1 ভাগ হবে, এটা যত বাড়াবা এটা তত কমবে, বুঝিয়াছো। তো ঘনমাত্রা তুমি কি করেছো, 3/1 করছো, তাহলে আয়তন তোমার 3 গুণ করতে হবে। আয়তন আগে ছিল 2 লিটার, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত হয়, 6 লিটার। তোমরা কি বুঝিয়াছো? প্রিয়ন্ত ধর বলতেছে প্রমোশনের ট্রিট দিতে হবে। বেড়া, মাথায় যে প্রেসার নিতেছি, এই প্রেসার নিয়ে আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, রাতে ঘুমাইতে পারতেছি না। আমারে বেশি বেশি ভালো ভালো খাওয়া দাওয়া দে, আমারে কয় খাওয়া দিতে, গরুর দল। ওকে, সো চলো এবার তাহলে ব্যাপারটা বুঝছো। তোমার আয়তন যত গুণ করবা ঘনমাত্রা তত ভাগের 1 ভাগ হবে, ঠিক আছে। কারণ মোলারিটির সাথে ভলিউমের কি সম্পর্কটা ব্যস্তানুপাতিক, একজন আরেকজনের ইনভার্স। ওকে, সো এবার আসো আমরা একটু চিন্তা করে দেখি। তোমরা একটু আমাকে বলো, তোমার কাছে 1 বোতল কোকা কোলা ছিল, 1 বোতল কোকা কোলা ছিল, এইখান থেকে তুমি কিছুটা কোকা কোলা একটা গ্লাসে ঢেলে নিলে, এই যে একটা গ্লাস, এই গ্লাসে তুমি কোকা কোলা ঢেলে নিছো। আমাকে একটু বলো, এই দ্রবণের ঘনমাত্রা যদি এক্স মোলার হয়ে থাকে, এই দ্রবণের ঘনমাত্রা কত? বলো, এই দ্রবণের ঘনমাত্রা কত বলো তো, ঠিক তো, সেম, এক্স মোলার, এক্স মোল পার লিটার, নো চেঞ্জ। এবার এটার ভিতরে কিছুটা বরফ অ্যাড করা হয়েছে, এটার ভিতরে কিছুটা বরফ অ্যাড করা হয়েছে, এডিশন, এডিশন অফ আইস, বরফ অ্যাড করেছি। তাহলে বলো এইটার ঘনমাত্রা কি হবে বলো তো। ধরে নিলাম এইটার ঘনমাত্রা ওয়াই মোলার, তাহলে বলো তো এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি, এক্স বড় নাকি ওয়াই বড়, বলো কোনটা বড়? এক্স বড়, রাইট। অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা কমে গেছে, বরফ অ্যাড করার কারণে দ্রবণের ঘনমাত্রা কমে গেছে, বুঝিয়াছো আমার কথা? আচ্ছা ঠিক আছে, সো এইটাই দ্রবণের লঘুকরণ, এইটাকে আমরা বলে থাকি দ্রবণের লঘুকরণ, এইটাই হচ্ছে লঘুকরণ প্রক্রিয়া। সবাই বুঝছো তো নাকি? ডাইলুশন প্রসেস, ইংরেজিতে বলে ডাইলুশন প্রসেস। ওকে, পানি যোগ করা। এখন দেখো তাহলে লঘুকরণ ভাই 2 ভাবে করা যায়, সত্যি কথা বলতে লঘুকরণ 2 ভাবে করা যায়, টেকনিক 2টা একটু শিখাই। একটা হচ্ছে শুধুমাত্র দ্রাবক যোগ করে, শুধুমাত্র দ্রাবক যোগ করে, শুধুমাত্র দ্রাবক যোগ করে, অর্থাৎ পানি ঢেলে দিব ওর মধ্যে, বুঝিয়াছো আমার কথা? পানি যোগ করব। আর আরেকটা হচ্ছে তোমার কি করা দেখো তো, একই দ্রবের অপেক্ষাকৃত লঘুতর দ্রবণ যোগ করে। ব্যাপারটা কিরকম, ধরো তোমাদের সিয়াম হোসেন যে বলতেছে ভালো বুঝি নাই, এইখানে সিয়াম আছে, সিয়াম 1 কাপ চা নিছে আর ফারদিন 1 কাপ চা নিছে। তো ধরো এটা হচ্ছে সিয়ামের চা, এটা হচ্ছে ফারদিনের চা। ধরে নাও সিয়ামের চায়ে চিনি কম, এখানে হচ্ছে মোলারিটি কম, চিনির ঘনমাত্রা কম, তাহলে এটার মোলারিটি হচ্ছে সি ইকুয়াল টু C1 নাম দিলাম, C1 ইকুয়াল টু 0.2 মোলার। আর ফারদিনেরটার ঘনমাত্রা একটু বেশি হয়ে গেছে, ধরো এটার মোলারিটির নাম দিলাম C2, C2 এর মানটা হচ্ছে 0.5 মোলার ধরে নাও। তাহলে এখন বলো তো ফারদিন চা খাইতে পারতেছে না, বেশি মিষ্টি হয়ে গেছে, কি করা লাগবে, বুদ্ধি দাও তো। ওর মধ্যে পানি ঢালা যাবে না, পানি ঢালবো না, অন্য কিভাবে করবা বলো। সিয়ামের কাপ থেকে যদি একটু চা ঢেলে দেওয়া হয়, মিক্স করতে হবে, রাইট। যদি সিয়ামের পাত্র থেকে, অর্থাৎ একই দ্রবের, এইটাও চায়ের দ্রবণ ছিল চা চিনির, এটাও চা চিনির দ্রবণ ছিল, এটা রু আফজা হলে ঢেলে দিলে কাজ হবে না আর কি। তোরা কি বুঝছো আমার কথা? এটা রু আফজা, এটা দুধ, এটা আখের রস, তালের রস, এগুলো হলে হবে না, দ্যাট মাস্ট হ্যাভ টু বি দ্য সেম থিং। একই দ্রবের অপেক্ষাকৃত লঘুতর দ্রবণ যোগ করে। এইবার বুঝছিস তো নাকি বুঝছ নাই? এই 2 ভাবে কিন্তু করা যায় দ্রবণটাকে পাতলা।
ঠিক আছে, একটা হচ্ছে স্ট্রেট পানি যোগ করে, আর একটা হচ্ছে ওই একই দ্রবের, মানে ধরো এটা HCl দ্রবণ ছিল, তাহলে এটাও HCl হইতে হবে, এটা সালফিউরিক অ্যাসিড হলে হবে না। HCl দ্রবণ, এটাও HCl দ্রবণ, এটার ঘনমাত্রা কম, ওটার ঘনমাত্রা বেশি, তাহলে বেশিটার মধ্যে যদি কম ঘনমাত্রা ঢেলে দাও, তাহলে এটা গড় জায়গায় যাবে। গড় বুঝো তো, মানে দুইটা ঘনমাত্রা গড় করলে যেটা হয়, অবশ্য কত পরিমাণে ঢালছো তার উপরে ডিপেন্ড করে আর কি। যেমন পাতলাটা যদি অনেক বেশি ঢালো, তাহলে তো ওইটা আরো বেশি পাতলা হয়ে যাবে, তাহলে গড় করলেও হবে না, আরো নিচে নেমে যাবে। ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ, তবে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয়, এই যে নতুন যে দ্রবণ হয় সেই ঘনমাত্রাটা হয় কি জানো, C1 এর চেয়ে বড় কিন্তু C2 এর চেয়ে ছোট, মানে ওই দুইটা লিমিটের মধ্যে থাকে। ওকে, এখন আসো তাহলে এইটার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করি, ওইটার জন্য আরেকটা সূত্র অ্যাপ্লাই করি আমরা। এটার জন্য যে সূত্রটা সেটা একটু লিখে দেই। এটার জন্য সূত্র হচ্ছে C1V1 ইকুয়াল টু হচ্ছে C2V2, অর্থাৎ অর্থাৎ হচ্ছে প্রথম অবস্থার আয়তন আর ঘনমাত্রার গুণফল ইকুয়াল টু দ্বিতীয় অবস্থার আয়তন ঘনমাত্রার গুণফল। এরকম কেন হয়? তোমরা কি একটা জিনিস মনে আছে যে আমরা যখন দেখছিলাম যে পি সমানুপাত, সরি, ভি সমানুপাতিক হচ্ছে 1/p, তারপরে আমরা কি বলছিলাম, তাহলে পিটাকে বামে গুণ করে বলা যায় না P1V1 ইকুয়াল টু কত আসবে, P2V2? বুঝেছো কি করছিলাম না আমরা? এটা বয়েলের সূত্র, রাইট? বয়েল বানান বাবা, BOYLE। এনিওয়ে, সো এইখানে আমরা সেম কাজটাই করছি। একটু আগে আমরা দেখে আসছিলাম যে কই জানি দেখছিলাম, এই যে এইটা, এই কথাটা দেখো, এইখানে তোমার লেখা ছিল যে সি সমানুপাতিক হচ্ছে 1/v। সি যদি সমানুপাতিক 1/v হয়, ব্যস্তানুপাতিক হয়, তাহলে VL টাকে বামে গুণ করো, C1V1 ইকুয়াল টু কি আসবে, C2V2। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? আচ্ছা মরিয়ম, তুমি যদি মোলারিটিকে ভাইয়া এস দিয়ে লেখো, লিখতে পারো চাইলে, আমি না করবো না, কিন্তু তুমি সলিবিলিটি পড়ার সময় পেঁচায় ফেলবা। সলিবিলিটি মানে দ্রাব্যতা, দ্রাব্যতাকে আমরা হচ্ছে এস দিয়ে প্রকাশ করব, বুঝিয়াছো? ওকে, সো তাহলে একটা সূত্র হবে হচ্ছে C1V1 ইকুয়াল টু C2V2। এবার এদের জন্য সূত্রটা কি হবে, এদের জন্য সূত্রটা হবে হচ্ছে C1V1 প্লাস হচ্ছে C2V2 ইকুয়াল টু হচ্ছে, বা যতগুলো দ্রবণ মিশাইছো, ধরো ফারদিনের চা এখনো মিষ্টি, কাজ হচ্ছে না, তাহলে সিয়ামের সাথে আবার ধরো যে তোমার মেহেদি ছিল, মেহেদির চা আরো পাতলা, ও চিনি একেবারেই খায় না বলা যায়, তাহলে মেহেদির চা ওর মধ্যে ঢালতে হবে, খুবই সামান্য চিনি ছিল। তো ব্যাপারটা এরকম, তার মানে তুমি যতগুলো দ্রবণ একসাথে করবা ব্যাপার না, সবগুলো একসাথে যোগ করে দিতে হবে, যোগ করে ফাইনালি তোমার ইকুয়াল টু কি হবে জানো, সিভি হবে। এই টাইপের চেহারা আর একটা সূত্রে দেখছিলা, বলো তো কোন সূত্রের? বলো, এই টাইপের সূত্র আর একটা দেখছিলা কোথায়, বলো তো কোথায় কোথায়? ডাল্টনের সূত্রে ছিল। আচ্ছা, ওটা আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্র না, কিন্তু এটা কিন্তু বইতে বলে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ওটার নাম অ্যাকচুয়ালি ডাল্টন ও বয়েলের সমন্বয় সূত্র। ওটা ছিল ডাল্টন আর বয়েলের সমন্বয় সূত্র, P1V1 প্লাস P2V2 ইকুয়াল টু পিভি। মনে পড়ে? একাধিক পাত্র থেকে এক পাত্রে গ্যাস নিয়ে আসা হইলে যেটা হয়। আচ্ছা, রাইট, আংশিক চাপ। ওকে, সো এই দুইটা ফর্মুলা আমরা ব্যবহার করব। চলো দেখি আমরা ভাই কি হলো। এই যে দ্রবণের লঘুকরণের জন্য প্রথম যে টেকনিক, যে শুধুমাত্র দ্রাবক যোগ করা যদি হয়, শুধুমাত্র দ্রাবক, তার ক্ষেত্রে ফর্মুলাটা হবে কি তোমাদের C1V1 ইকুয়াল টু C2V2। রসায়নের সবচেয়ে ইজি অ্যান্ড ইম্পর্টেন্ট সূত্র, সবচেয়ে ইজি, এর চেয়ে সহজ আর হয় না ভাই। তো এই ক্ষেত্রে C1V1টা কি, এই দুইটা হচ্ছে পানি যোগ করার পূর্বে, পানি বলতে দ্রাবক আর কি, পানি যোগ করার পূর্বে, দ্রবণের, আচ্ছা দ্রবণের আর কিছু লাগবে না, পানি যোগ করার পূর্বে এইটুকু লিখলেই হবে, পানি যোগ করার পূর্বে মোলারিটি আর আয়তন। ঠিক আছে, সিভিটা দুটো, ওকে, পানি যোগ করার পূর্বে। আর এটা কি হবে, সরি এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার পানি যোগ করার পর, পানি যোগ করার পর। বুঝিয়াছো? ওকে, সো চলো অঙ্ক করি আমরা এবার। কি বলছে, 500 মিলিলিটার 0.25 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.15 দ্রবণে কিভাবে পরিণত করবে।
দে হ্যাভ আস্কড ইউ কিভাবে পরিণত করবা, কিভাবে, হাউ উড ইউ ডু দ্যাট। সো এইটা হচ্ছে তোমার ভলিউম 1 প্রথম অবস্থার আয়তন, এইটা হচ্ছে তোমার মোলারিটি প্রথম অবস্থার C1, এইটা হচ্ছে তোমার পরবর্তী অবস্থার মোলারিটি। কিভাবে পরিণত করবা, সো বুঝতেই পারতেছো কিছু যেহেতু বলে নাই, তার মানে পানি ছাড়া আর কিছু যোগ করা যাবে না। বুঝিয়াছো? তোমার কাছে দ্বিতীয় কোনো মানুষ ছিল না যার দ্রবণ তুমি অ্যাড করতে পারো। তাহলে আমরা এবার কি করব, C1V1 ইকুয়াল টু হচ্ছে তোমার কি লিখবো, C2V2। তাহলে C1 এর মানটা কত, 0.25 m ইন্টু V1 এর মানটা হচ্ছে 500 মিলিলিটার। আচ্ছা এটাকে কি লিটারে নেওয়া লাগবে না, বলো তো লিটারে নেওয়া লাগবে কিনা। আচ্ছা খেয়াল করো তো, C1V1 ইকুয়াল টু C2V2, এটা কি ধরনের সমীকরণ, এটা কি বোঝো, হোমো নাকি নন হোমো বলেন। সাবাস, দেখতেছো ওই এক সেই হোমোজেনাস ইকুয়েশনের কনসেপ্ট কত জায়গায় কাজে লাগতেছে। হোমোজেনাস ইকুয়েশন, এখন যে ভদ্রলোকেরা হোমোজেনাস শেখে নাই তারা বোকারা, বোকার মতো যে কাজটা করবে, প্রতিটা অঙ্কে আয়তন কনভার্ট করতে থাকবে, সময় নষ্ট করবে। সময় নষ্ট করবে মানে হচ্ছে ভর্তি পরীক্ষা এসে পিছায় যাবে। তোমরা বুঝছো কেন বলা হয় ভর্তি পরীক্ষা আসলে একদিনের গেম না, ওভারনাইট কেউ এখানে দক্ষ হয়ে যায় না। এটা একাডেমিক থেকে যে লেগে থাকবে, যে পরিশ্রম করবে, তার জন্যই জয়ের জায়গা, বিজয়ের জায়গা। ঠিক আছে, সো ফার সো গুড। ওকে, তাহলে ইকুয়াল টু আমরা এখানে কি লিখবো, C2 পরবর্তী অবস্থার মোলারিটি কত, 0.15 m ইনটু আমাদের বের করা লাগবে কি, বুঝছো তো, V2। তাহলে V2 এর মানটা কত, V2 এর মানটা আসে হচ্ছে, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, 0.25 ইনটু 500 ভাগ হচ্ছে 0.15, এটা করলে আসে হচ্ছে তোমার 833.333। এত কোন এককে আসবে এটা, মিলিলিটারে। তাহলে এটা কিন্তু তোমার ফাইনাল ভলিউম, বুঝি যাচ্ছে, এটা কিন্তু তোমার ফাইনাল ভলিউম, এটা কিন্তু আনসার না। তোমাকে বলছে কিভাবে পরিণত করবা, আমাকে একটু বলো তো, দ্রবণের প্রথম অবস্থার মোলারিটি আর আয়তন যদি C1V1 হয়, পরবর্তী অবস্থার মোলারিটি যদি C2V2 হয়, তাহলে অতএব যোগকৃত পানির পরিমাণ কত বলতে পারবা, কতটুকু পানি যোগ করছিলাম, যোগকৃত পানির পরিমাণ বলেন কত। ডেল ভি, মহিব সাবাস, V2 মাইনাস হচ্ছে V1, রাইট, দেয়ার ইউ আর। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে যোগকৃত কতখানি পানি আমি যোগ করছিলাম, V2 মাইনাস V1। তাহলে কি লিখবো এবার আমরা, এবার আমরা বলে দিব যে অতএব ঠান্ডা লাগছে, পানি যোগ করতে হবে V2 মাইনাস হচ্ছে V1, তার মানে 833.33 মাইনাস হচ্ছে 500 মিলিলিটার, এটা করলে 333.33 এত মিলিলিটার আনসার হয়। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? ওকে, ঠিক আছে, এখন আসো, একটি অ্যাসিডের আণবিক ভর 63, মাশাআল্লাহ, আণবিক ভর 63, এটা হচ্ছে আমাদের M, বুঝে গেছি নাইট্রিক অ্যাসিড। ওই অ্যাসিডের 1.89 গ্রাম পরিমাণকে 200 মিলিলিটার পানিতে দ্রবীভূত করা হলো। ওই অ্যাসিডের এত গ্রাম পরিমাণকে, এটা হচ্ছে ওই অ্যাসিডের কি বলতো, W। 200 মিলিলিটার পানিতে দ্রবীভূত করা হয়েছে, এটা হচ্ছে তোমার ভলিউম। ওই দ্রবণে কি পরিমাণ আরো পানি মেশালে তা 0.1 m দ্রবণে পরিণত হবে। তার মানে প্রথমে তো দ্রবণটার একটা মোলারিটি দাঁড়াইছিল, তাই না, প্রথমে তো ওই দ্রবণটার একটা মোলারিটি দাঁড়াইছিল, এরপরে তুমি আবার আরো খানিকটা পানি মিশাচ্ছ, ফাইনাল মোলারিটি হবে এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার C2, এইটা হচ্ছে তোমার C2। তাহলে C1টা আগে একটু বের করে নিতে হবে যে প্রথম অবস্থায় মোলারিটি কত হয়েছিল। তোমরা কি বুঝছো আমার কথা? প্রথমে আমি যখন এত গ্রামকে এতটুকু পানির মধ্যে মিশাইছি, তখন তো একটা মোলারিটি হয়েছিল। আচ্ছা তাহলে আমরা লিখি একটু, প্রথম অবস্থার মোলারিটি নির্ণয় করি, C1 ইকুয়াল টু W ডিভাইডেড বাই MVL। W এর মানটা কত, 1.89 গ্রাম, M এর মান হচ্ছে 63 ইন্টু VL মানে দ্রবণের আয়তন 200 মিলিলিটার, মানে 0.2 লিটার। তাহলে এবার কত আসে দেখেন তো, 1.89 divided by 63 divided by আবার 0.2, it gives you 0.15 m। এটা হচ্ছে দ্রবণের প্রথম অবস্থার মোলারিটি, C1 মোলারিটি 1। তোমরা কি আমার কথা বুঝলে? এটা হচ্ছে C1, কিন্তু প্রথমে দ্রবণটার যে মোলারিটি ছিল। আচ্ছা এবার আমরা কি করব ভাই, এই দ্রবণটার মোলারিটি তারপরে বানানো হয়েছে কত, এত মোলার। তাহলে আমরা এবার কি লিখবো, কিভাবে বানাইছে,
পানি মিশাইছে, বলে তো দিছে পানি মিশাইছে, তো পানি মিশালে সূত্রটা কি? C1V1 ইকুয়াল টু হচ্ছে C2V2। তো এবার C1 এর মানটা কত? C1 এর মানটা হচ্ছে 0.15 m, V1 এর মানটা হচ্ছে কত তা তো জানি না। ও V1 প্রথম অবস্থার ভলিউম, এই যে এটা 200 মিলিলিটার। তোমরা কি বুঝিয়াছো? প্রথমে আয়তন ছিল 200 মিলিলিটার, তাই না? আচ্ছা, হ্যাঁ রে বাবা, হবে তো। এটা কি কানা নাকি তাসমিয়া? কোন লেভেলের অশিক্ষিত! বললাম তো যে এস দিলে হবে। সলিবিলিটি পড়ার সময় তখন আবার কান দিস না, আবার কয় এস দিলে হবে না। দে বলো, এস দে। নতুন যে কোনো কিছুকে অ্যাডাপ্ট করতে পারতে হয়, বুঝছো? নইলে তুমি প্রতিযোগিতায় পিছায় পড়বা। একটু আগে আমাদের একটা মিটিং ছিল, মিটিং একটা উদাহরণ দিছি আর কি, যে দেখো নতুন সিলেবাস আসতেছে, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল উই হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য সিস্টেম, নইলে আমরা প্রতিযোগিতায় পিছায় পড়বো। হুম। তুমি 9-10-এ একভাবে অঙ্ক করতা, পড়াশোনা করতা, ইন্টারমিডিয়েটে উঠে তো একটু ভিন্ন স্টাইলে। তুমি যত দ্রুত অ্যাডাপ্ট করতে পারবা তত দ্রুত তুমি শাইন করতে পারবা। তুমি নতুন কিছু দেখলেই তুমি নতুন কিছু নিতে পারো না। যে কোনো চেঞ্জই কষ্টের, বুঝি, বাট অ্যাডাপ্ট করতে পারতে হবে। এস দিয়ে লিখলে হবে কিনা, সি দিয়ে লিখলে, আরে ভাই এটা দিয়ে লেখ তো, তুই এবিসিডি দিয়ে লেখ, যা মন চায় তা দিয়ে লেখ, কিন্তু এটা দিয়ে লিখলে ভালো। এস দিয়ে লিখলে তুই সলিবিলিটির সাথে পেঁচায় যাবি। হুম। বাংলাদেশের প্রথম কোন টেলিকম কোম্পানি আসছিল জানো? বলো তো। জিপি? এয়ারটেল? হ্যাঁ, এয়ারটেল আছে 2 দিন। টেলিটক না, একটাও না। নাম তোমরা শোনোও নাই, তোমাকে জন্মের আগে চলে গেছে। ওয়ালিদ আল হাসান শুনছে? সিটিসেল? সেই সিটিসেলের নামও এখন নাই, বাজারে নাই। আরো 10 বছর আগে থেকে নাই, আরো বেশি। কেন নাই? কারণ হচ্ছে সিটিসেল বাজারে যে মোবাইল ফোন নিয়ে আসছিল সেটার নাম ছিল সিডিএমএ, কোডেড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো এই সিডিএমএ ফোন সারা দুনিয়ায় চলতো না, সারা দুনিয়া অ্যাডাপ্ট করছিল জিএসএম। সেই জিএসএম টেকনোলজির সাথে সিটিসেল পাইরে ওঠে নাই, মানে তারা অ্যাডাপ্ট করতে পারে নাই। দিন শেষে কি হয়েছে জানো? মার্কেট আউট, গো, দিস ইজ নট ইউর প্লেস। তোমার কি নাম, নাম কি, ডারউইন, সে কি বলছে? সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। সো ফিট হবা কিভাবে? তোমাকে তো অ্যাডাপ্টিবিলিটি থাকতে হবে, বাংলায় কি বলে, অভিযোজন ক্ষমতা। মানায় নিতে পারতে হবে, মানায় নিতে পারে না তাহলে তো হইলো না। 9-10-এ তো সলিবিলিটি ছিল না, ইন্টারমিডিয়েটে সলিবিলিটি আছে। তো তুই সলিবিলিটিকেও এস দিয়ে প্রকাশ করবি, মোলারিটিকেও এস দিয়ে প্রকাশ করবি, তোর হবেটা কি? তুই তো ছাগলের মতো আওলায় যাবি তো। বেগ কেউ ভি দিয়ে লেখে, তরণ কেউ ভি দিয়ে লেখে, এ রে বাবা, সর্বনাশ। ওকে, চলো বন্ধু। সো প্রথম অবস্থার মোলারিটি আমরা বের করে নিলাম 0.15 m, প্রথম অবস্থার ভলিউম আমরা বের করলাম 200, মানে বের করার কিছু না, এখানে দেওয়া ছিল। পরবর্তী মোলারিটি হওয়া লাগবে 0.1 m। এইবার আমরা বের করব V2 কত। তাহলে এখান থেকে V2 এর মানটা বের করে দেখো তো কত আসে। V2 এর মানটা হচ্ছে 0.15 ইন্টু 200 ভাগ হচ্ছে 0.1, তাহলে আসে হচ্ছে 300 মিলিলিটার। আচ্ছা, এই যে ভলিউম 2টা বের হয়েছে এটা কিন্তু আনসার না। কি জানতে চাইছে তোমাকে? জানতে চাইছে কতটুকু পানি মিশাইলে, আরো কি পরিমাণ পানি মিশালে এই ঘটনা ঘটবে, এই যে মোলারিটিটা ফাইনালি এত হবে। তাহলে বলেন তো এবার কি লিখবো? এবার লিখবো অতএব আরো পানি মেশাতে হবে V2 মাইনাস হচ্ছে V1 ইকুয়াল টু 300 ছিল পরে, আগে ছিল 200, তার মানে বুঝতেই পারতেছো 100 মিলিলিটার পানি মিশাতে হবে, এন্ড দ্যাট ইজ ইওর আনসার। বুঝিয়াছো কি? পড়ে গেল, গায়ে জ্বর আসবে মনে হচ্ছে, গায়ে হাত পা শক্তি নেই। ঠিক আছে, ওকে। তোমার এটা খুব বিখ্যাত অঙ্ক, এটা বুয়েটে আসা একটা অঙ্ক, এটা বুয়েটে আসা একটা অঙ্ক, অসাধারণ একটা অঙ্ক। তোমার 300 মিলিলিটার আয়তনের 1 m HCl প্রয়োজন। তাহলে বলো তো, এই যে 300 মিলিলিটার এটা কি V1 আর এটা কি C1 না? প্রথম অবস্থার মোলারিটি, প্রথম অবস্থার আয়তন, ঠিক তো নাকি? এটা কি লিখবো আমরা? এটা তো C1 নাকি? আর এটা তোমার V1, ঠিক তো? আমার কথা কি ঠিক আছে? নোপ, একটাও ঠিক নাই। এটা C1 না, এটা হচ্ছে C2। কেন বলতেছি C2, কেন এটাকে বলতেছি V2, তার কারণটা হচ্ছে এইটা তোমার প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা তো তোমার কাছে এখন নাই। C1 V1 কাকে ধরছিলাম? প্রথম অবস্থার মোলারিটি আর আয়তন, তাই না? আই নিড দ্যাট, রাইট? সাইম সুন্দর করে বলছে আই নিড দ্যাট, তোমার এটা লাগবে।
তো যেটা লাগবে সেটা হচ্ছে পরবর্তী অবস্থার মোলারিটি আর আয়তন। তাহলে এটা হচ্ছে তোমার C2, এটা হচ্ছে তোমার V2। কিন্তু বোতলে আছে, এই যে আছে, এখন আছে, রাইট নাও ইউ হ্যাভ ইট ইন প্রেজেন্ট। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম অবস্থার মোলারিটি, 6 মোলার দ্রবণ আছে। কি পরিমাণ ওই বোতলের অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশাইলে তোমার কাজ চলতে পারে? আমার কথা কি বুঝছো? একটু কল্পনা করো, ধরো এটা তোমার ল্যাবরেটরির ড্রাম, ড্রাম ভর্তি অ্যাসিড আছে, এটা তোমার ড্রাম ভর্তি অ্যাসিড আছে HCl। এখন এই HClটা আছে হচ্ছে 6 মোলার, 6 মোলার। এটা হচ্ছে স্টোরেজে আছে, স্টোর, STORE, স্টোর। এইখান থেকে তোমার ওস্তাদ, তোমার যে ল্যাবের সুপারিনটেন্ডেন্ট, সে তোমাকে বলছে যে হি নিডস কতটুকু? মাত্র 300 মিলিলিটার আয়তন। তার লাগবে মাত্র 300 মিলিলিটার আয়তনের লাগবে, এবং সেটার ঘনমাত্রা হওয়া লাগবে কত? 1 মোলার, 1 মোলার। তাহলে এখন 6 মোলার তুমি ঢেলে নিয়ে গেলে তো হবে না, তাহলে তোমার কি করতে হবে বলো তো? এই 300 মিলিলিটার কি 6 মোলার দ্রবণটা নিবা নাকি নিবা না বলো? 300 মিলিলিটার করে, যেহেতু সে 300 মিলিলিটার চাইছে, তুমি কি 6 মোলার যে দ্রবণটা ছিল, মাতৃ দ্রবণ, সেটা পুরাটা নিবা এর মধ্যে 300 মিলিলিটার নাকি? ওটা নিলে তো কাজ হবে না, ওটা তো অনেক গাঢ় দ্রবণ। তোমার এখানে করতে হবে কি জানো? তোমার এখানে নিতে হবে অল্প একটু, অল্প একটু, অল্প একটু নিতে হবে 6 মোলার, নিয়ে তার মধ্যে বাকিটা ঢালতে হবে পানি, তাইলে তোমার কাজ হয়ে যাবে। বুঝিয়াছো? ওকে। সো এখন ঘটনা হচ্ছে, এইটা হচ্ছে তোমার প্রথম অবস্থার মোলারিটি যেটা তোমার কাছে আছে। আর এইখান থেকে, এই যে প্রথম অবস্থার যে মোলারিটি, এখান থেকে যতটুকু নিবা, এই যে এইটুকু যে নিচ্ছি আমরা, এইটুকুর আয়তন ধরে নিলাম V1। তাহলে কি লিখবো আমরা? ধরি মাতৃদ্রবণ থেকে, মাতৃদ্রবণ মানে মূল দ্রবণ, ঠিক আছে, মূলত তোমার কাছে যেটা ছিল প্রথমে, এই যে এটা 6 মোলার, মাতৃদ্রবণ থেকে V1 আয়তন নিতে হবে, ধরে নিলাম এটা। তাহলে এবার আমরা কি বলতে পারি? C1V1 ইজ ইকুয়ালস টু C2V2, কারণ এখানে পানি মিশানো হচ্ছে। তাহলে এবার প্রথম অবস্থার মোলারিটি কত, সেটা হচ্ছে 6 মোলার। প্রথম অবস্থার আয়তন কত, সেটা তো ধরে নিছি V1 ইকুয়াল টু ফাইনাল মোলারিটি হওয়া লাগবে কত তোমার? 1 মোলার, ইনটু V2 এর মানটা কত? ফাইনাল ভলিউম হওয়া লাগবে কত? 300 মিলিলিটার। তাহলে এখানে লিখবো 300 মিলিলিটার। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি V1 এর মানটা বের করে ফেলতে পারবো। সেটা কত হবে জানো? কেমনে বের করবো দেখো, 6 মোলার প্রথমে ছিল, পরে হয়েছে 1 মোলার, তার মানে ঘনমাত্রা কি করছো? 6/1 না? তাহলে আয়তন হবে কি জানো? 6 গুণ। আমার কথা কি বুঝিয়াছো? বোঝো নাই? মোলারিটি তুমি যদি 6/1 করো, 6 থেকে 1-এ নিয়ে আসো, তাহলে আয়তন হবে কত জানো? 6 গুণ। তো এখন তাহলে এই V1টা এমন হওয়া লাগবে যার 6 দিয়ে গুণ করলে 300 আসে। কত আসে জানো? এটা হিসাব করে দেখো, 50 আসবে। 50 মিলিলিটার, 50-কে 6 দিয়ে গুণ করলে 300 হয়। ওইভাবে হিসাব করতে না পারো, আমি যেভাবে অ্যানালিটিক্যালি হিসাব করাচ্ছি, ওটা না পারলে কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর টিপ দিয়ে এটা 50 মিলিলিটারই আসবে। তার মানে হচ্ছে বোতল থেকে নেওয়া লাগবে কত বলেন তো? বোতল থেকে নেওয়া লাগবে মাত্র 50 মিলিলিটার। ওই যে সামান্য একটু বোতল থেকে নিয়ে আসা লাগবে। বুঝিয়াছো আমার কথা? বোতল থেকে নিয়ে আসবো অল্প একটু, 50 মিলিলিটার, নিয়ে এসে পানি মিশাবা কতখানি বলো? তুমি এবার মিশাবা পানি। তাহলে এবার বলবা বোতলের 50 মিলিলিটার অ্যাসিড এর সাথে, পানি মিশাতে হবে, কতটুকু? V2 মাইনাস হচ্ছে V1। এই যে পানি মিশানোর পরিমাণ V2 মাইনাস V1, সেটা কত? 300 মাইনাস হচ্ছে 50, তার মানে 250 মিলিলিটার পানি মিশাইতে হবে, 250 মিলিলিটার। এই, তাহলে দেখো তো হিসাব নিকাশ মেলে কিনা। তুমি বোতল থেকে নিছিলা 50 মিলিলিটার, বোতল থেকে নিয়েছিলে 50 মিলিলিটার, আর 250 মিলিলিটার মিশাইছো পানি। তাহলে কি হয়ে গেল তোমার? দ্রবণটা হয়ে গেল টোটাল 300 মিলিলিটারের। তো দ্রবণটাও 300 মিলিলিটার হয়েছে, সেই সুবাদে আবার আয়তনটাও কত হয়ে গেছে? 1 মোলার। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? ওকে। একজন রিক্সাওয়ালা ক্লাসে ঢুকে পড়ছে, বলতেছে এই ফর্মুলা কিডা বানাইছে? ও রিক্সা চালায়। রিক্সা চালাতে চালাতে হঠাৎ দেখলো টিভিতে শিখো অ্যাপ দেখা যাচ্ছে, আরে দেখি এটা, ঢুকে পড়ছে ক্লাসে। আচ্ছা, এবার আসো,
একটি 250 মিলিলিটার ফ্লাস্কে 50 মিলিলিটার 0.5 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তাহলে কি নেওয়া হয়েছিল? 250 মিলিলিটার ফ্লাস্কে, ওটা পরে লিখতেছি। 50 মিলিলিটার 0.5 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া হয়েছিল। 100 মিলিলিটার 0.4 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া হয়েছিল। তারপরে 40 মিলিলিটার 2 কি নেওয়া হয়েছে? এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, সবই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নেওয়া হলো। মিশ্রিত করা হলে ওই মিশ্র দ্রবণের মোলারিটি কত, যে ফাইনাল সলিউশনটার মোলারিটি কত? তোমরা কি বুঝছো? এটা কি ফার্স্ট লতে পড়বে, মানে ফার্স্ট ফর্মুলাতে, নাকি সেকেন্ড ফর্মুলাতে বলেন তো? বাহ, ধরে ফেলছো, সেকেন্ড ফর্মুলা। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে C1V1 প্লাস হচ্ছে C2V2 প্লাস হচ্ছে কি লিখবো গো? C3V3 বাবা, ইকুয়াল টু হবে তোমার CV। বাচ্চা জিনিস, বুঝেছো? ওকে, এবার দেখো C1 এর মানটা কত। C1 এর মানটা কত? প্রথম যে দ্রবণটা ছিল তার মোলারিটি 0.5, তখন তার ভলিউম ছিল 50। আচ্ছা, মিলিলিটার রাখবো নাকি এটাকে লিটারে নিয়ে যাবো বলতো? মিলিলিটারে রাখবো নাকি লিটারে? C2 এর মান হচ্ছে 0.4 মোলার, আয়তন হচ্ছে 100 মিলিলিটার, প্লাস C3 এর মান হচ্ছে C3 এর মান হচ্ছে 2 মোলার, 2 ইন্টু কত হবে? 40 মিলিলিটার। সবই কিন্তু মিলিলিটারে আছে, লিটারে নিতে হবে। আরে গরু, এটা একটা হোমোজেনাস ইকুয়েশন, বুঝো সেটা? যেহেতু হোমোজেনাস ইকুয়েশনে সব মিলিলিটারে আছে, কোনো সমস্যা নাই, ওভাবেই থাকুক। যদি সবগুলো বদনায় থাকতো আমি তাও ওইভাবেই রেখে দিতাম, কারণ সবগুলো তো বদনায়, যে কত বদনা কোনটা ঢালছে। আচ্ছা, ফাইনাল দ্রবণের মোলারিটি কত জানতে চাইছে? মিশ্র দ্রবণের মোলারিটি, তাহলে মিশ্র দ্রবণের মোলারিটিকে নাম দিলাম C। আর ফাইনাল যে ভলিউম সেটা কত হবে? কত ফাইনাল যে ভলিউম সেটা কত হবে বলেন? 250 মিলিলিটার, রাইট? কারণ ওই যে যে ফ্লাস্কে নিয়ে আয়তন বানাইছে ওটা হচ্ছে 250 মিলিলিটার। ওকে, সো এইখান থেকে তোমরা আশা করি সি এর মানটা বের করতে পারবো। করলে যা আসে তাই। কত আসছে তোদের? এখানে থাকবে 25, 25 যোগ হচ্ছে 40, যোগ হচ্ছে 80, ভাগ হচ্ছে 250, এটা আসা হচ্ছে 0.58 এত এম। ফাইনাল দ্রবণের মোলারিটি হয়ে গেল। বুঝেছো? আচ্ছা, ওকে। একজন বলতেছে আয়তনগুলো যোগ করলে 250 মিলিলিটার হয় না কেন? কেন হয় না, ভালো প্রশ্ন করছো। এটার আয়তন কত ছিল? 50 মিলিলিটার, তাই না? এটার আয়তন ছিল 100 মিলিলিটার, এটার আয়তন ছিল 40 মিলিলিটার, তাইলে ভাই 190 মিলিলিটার হয় তিনটাকে যোগ করলে। তার মধ্যে বাকি পরিমাণে ও নিজে থেকে পানি মিশাইছে, পানি মিশায় ফাইনাল আয়তন কত বানাইছে বলতো? 250 মিলিলিটার। বুঝিয়াছো কি আমার কথা? মানে যদিও কথাটা একটু ভেগ ভেগ, বুঝো, একটু ভাষা ভাষা ক্লিয়ার না, বাট তোমাকে এখানে বুঝে নিতে হবে যে 250 মিলিলিটার দ্রবণে বানাইছে, 250 মিলিলিটার ফ্লাস্কে বানাইছে, মানেই হচ্ছে 250 মিলিলিটারের মধ্যে ওই টোটাল জিনিসটা, মানে 250 মিলিলিটার ফাইনাল বানানো হয়েছে। বুঝিয়াছো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে বন্ধু আমরা কোথায় যাব? আর একটা অঙ্ক করে ফেলি। একটি 500 মিলিলিটার ফ্লাস্কে, দেখেন তো কি বলছে, 50 মিলিলিটার 0.5 এম সালফিউরিক অ্যাসিড, 100 মিলিলিটার 0.4 এম সালফিউরিক অ্যাসিড এবং 40 মিলিলিটার 2 এম সালফিউরিক অ্যাসিড, সবই সালফিউরিক অ্যাসিড নিয়ে তাতে আরো পানি যোগ করে 250 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। কত সুন্দর অঙ্ক, দেখছো? ফাইনাল আয়তন 250 করা হয়েছে, যদিও এটা 500 মিলিলিটার ফ্লাস্কে ছিল, বাট তোমাকে স্পষ্ট করে বলে দিছে যে ফাইনাল আয়তন তোমার 250 মিলিলিটার। আগের অঙ্কে কিন্তু বলে নাই, না বলার কারণে আমরা ধরে নিছি কি যে ফাইনাল আয়তন 250 হয়েছে। বুঝিয়াছো? ওকে, ঠিক আছে। এবার দেখো 250 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো, ওই দ্রবণে, ওই প্রস্তুতকৃত দ্রবণের মোলারিটি কত? ফাইনাল যে দ্রবণটা হবে সেটার মোলারিটি কত? হুম, আচ্ছা, কেমনে করা যায় এটা? এবং আরো জানতে চাইছে শেষে কত মিলিলিটার পানি যোগ করা হয়েছিল। তাহলে আমরা একটা কাজ করি, C1V1
প্লাস হচ্ছে তোমার C2V2 প্লাস হচ্ছে আর কি তিনটা দ্রবণ, তাহলে C3V3 এটা ইকুয়াল টু CV। C1 এর মানটা কত? C1 এর মানটা হচ্ছে 0.5 মোলার, V1 এর মানটা হচ্ছে 50 মিলিলিটার, প্লাস C2 এর মানটা হচ্ছে তোমার 0.4 মিলিলিটার, V2 এর মানটা হচ্ছে 100 মিলিলিটার, প্লাস C3 এর মানটা হচ্ছে 2 মোলার, আয়তন হচ্ছে 40 মিলিলিটার, ইকুয়াল টু হচ্ছে সিটা বের করতে চাই। আর ভলিউমটা ফাইনালি কত হবে বলেন? 250 মিলিলিটার হবে নাকি 500 মিলিলিটার হবে বলো? কোনটা লিখবো, 250 নাকি 500? 250, গুড। এখানে আসবে হচ্ছে 250। তাহলে এখান থেকে তোমরা বের করতে পারবা যে সি এর ভ্যালুটা কত। therefore we get সি কত আসবে? এখানে আসবে তো 25 যোগ আগের ডেটাই তো মোটামুটি 0.4 × 100 যোগ 80 ভাগ হচ্ছে 250। ও আগের অঙ্কই তো নাকি? না, কেমন উল্টাপাল্টা আসতেছে না? 0.5 ডেটা কি সব সেম? আগের অঙ্কের ডেটা কি এটা সেম নাকি? 0.5 হ্যাঁ একই তো। তাহলে এটা আসবে হচ্ছে 0.58 m। আচ্ছা, তারপরে আবার কি জিজ্ঞাসা করেছে? তারপরে আবার জিজ্ঞাসা করছে শেষে কত লিটার পানি যোগ করা, মিলিলিটার পানি যোগ করা হয়েছিল। তাহলে আমরা এবার কি পাবো? অতএব পানি যোগ করা হয়েছিল, যোগ করা হয়েছিল, ফাইনাল দ্রবণের আয়তন হয়েছিল 250 মিলিলিটার। তাহলে 250 মাইনাস V1 প্লাস V2 প্লাস V3 কত? 50 যোগ 100 যোগ 40, 60 মিলিলিটার। 60 হবে না এখানে? 250 আর এদিকে 190, তাহলে বিয়োগ করলে 60 মিলিলিটার হবে। তাহলে তুমি পানি যোগ করেছিলে 60 মিলিলিটার। ভাইরা বুঝলে? ওকে, একদম ঝকঝকে পরিষ্কার 100% লেবুর রস। চলো এবার ওই একই ডেটা দিয়ে তোমাকে বলছে মিশ্র ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা কত। অর্থাৎ তুমি যদি এই তিনটাকে মিশাও, এই তিনটাকে যদি মিশাও, কোথায় মিশাইছো? এখানে, এখানে এবং এখানে, এই তিনটাকে মিশিয়ে দিয়েছো, এর মধ্যে মিশিয়ে একটি ঘন্ট পাকিয়েছো, এবং ফাইনাল দ্রবণের আয়তনটা হচ্ছে তোমার কত? ফাইনাল দ্রবণের আয়তনটা হচ্ছে তোমার 250 মিলিলিটার হইছে। তাহলে মিশ্র ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা কত? তোমরা কি পারবা এই জিনিস নাকি আমার করে দিতে হবে না বলো? সেম সেম অঙ্ক, আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি একই রকম। পারবা তো? ওকে, সৃজনশীল প্রশ্ন। ছবি আঁকা থাকলেই সৃজনশীল হয়ে যায়, কি একটা দুনিয়ায় বাস করতেছি। একই অঙ্ক আবারও, ও এটা সলভ করার জন্য জায়গা রাখছিলাম। পারবা তো? ঠিক আছে। তারপরে আবারও সেম ডেটা, ছবি আঁকলে এরকম হয়, সাথে এই অঙ্কের একটু লেজুর আছে। সেই লেজুরটা কি? এ দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তো মিশ্র অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত, এটা আমি আগের ডেটা বসাই দেই। ও না, ডেটা বসালে হবে না, এখানে ডেটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। তো তাহলে আমরা একটু বের করে ফেলি। C1V1 প্লাস হচ্ছে C2V2 প্লাস হচ্ছে C3V3 ইকুয়াল টু হচ্ছে CV। তাহলে এবার বলো C1 এর মানটা কত? C1 এর মান হচ্ছে 0.5 ইন্টু V1 এর মানটা হচ্ছে 40 মিলিলিটার, যোগ C2 এর মানটা হচ্ছে 2 মোলার 35 মিলিলিটার, যোগ C3 এটা হচ্ছে 1 মোলার ইন্টু V3 হচ্ছে 10 মিলিলিটার, ইকুয়াল টু ফাইনাল মোলারিটি, ফাইনাল ভলিউম কত? 250। তাহলে আমরা এখান থেকে একটু কষ্ট করে বের করে ফেলি যে সি এর মানটা কত আসে। একটু দেখো তো ভাই, সি এর মানটা কত আসে। এখানে থাকবে হচ্ছে 20 যোগ হচ্ছে 70 যোগ হচ্ছে 10 ভাগ হচ্ছে 250। এটা আসে হচ্ছে 0.4। তাহলে সি ইকুয়াল টু আসছে 0.4 এত এম। ডান। এবার বলতেছে ওই দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। হাউ টু সলভ দ্যাট? এনি আইডিয়া? এনি ব্রিলিয়ান্ট আইডিয়া হাউ টু সলভ দ্যাট? বলেন কি করা যায়?
আমরা একটা সূত্র শিখছিলাম, সি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি এল। সি হচ্ছে দ্রবণটার মোলারিটি, ফাইনাল মোলারিটি হচ্ছে 0.4 ইকুয়াল টু ডাব্লিউ মানে কত ওইটাই বের করবো, এম এর মান হচ্ছে 98 আর ভিএলটা মানে দ্রবণটার আয়তন। কত বসাবো বলো তো দ্রবণটার আয়তন? দ্রবণটার আয়তন হচ্ছে 250 মিলিলিটার, কিন্তু এখানে মিলিলিটারে আর বসানো যাবে না, এটা তো নন হোমোজেনাস ইকুয়েশন। তাহলে 250 ডিভাইডেড বাই কত হবে, এটা 1000 হবে, 0.25। তাহলে এখান থেকে আমাদের ডাব্লিউটা আসে কত, ডাব্লিউ ইকুয়াল টু আসবে হচ্ছে 0.4 ইন্টু 0.25 ইন্টু হচ্ছে 98, তাহলে এখানে আসে হচ্ছে 9.8 গ্রাম। আপনারা কি আমার কথা বুঝেছো ছোট্ট বন্ধুরা? ওকে, 9.8 গ্রাম। এত এম এইচসিএল দ্রবণ ও এত এম নাইট্রিক অ্যাসিড দ্রবণ কি অনুপাতে মিশ্রিত করলে ওই অ্যাসিডের ঘনমাত্রা 0.32 এম হবে? আচ্ছা, এখানে দেখছো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিড, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিড। একটা কথা একটু জেনে রাখবা, এই নামাজের ব্রেক দিতে হবে না? কটায়? 5টায়? হ্যাঁ 5টায়। আজান দেয় কটায়? 4:50। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা একটু মনে রাখবা, যখন ভিন্ন অ্যাসিড বা ভিন্ন ক্ষার মিশানো হবে, তার জন্য নিচের ফর্মুলাটা ব্যবহার করবা। কি করবা? E1C1V1 প্লাস E2C2V2 ইকুয়াল টু CV। আশা করি বোঝো নাই। বোঝো নাই? ই কি বলো, গত ক্লাসে শিখছি আমরা ই। হোয়াট ইজ ই? তুল্য সংখ্যা। বুঝেছো? একজনকে আলহামদুলিল্লাহ বুঝি। তুল্য সংখ্যা, সো যার যার তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখন এই অঙ্কটা খুবই শিশু টাইপের অঙ্ক, অ্যাডমিশন টেস্টের সময় এই টাইপের আরো অনেক অঙ্ক থাকে। সো এখানে দেখো তো HCl এর তুল্য সংখ্যা কত বলতে পারবা? এটা তুল্য সংখ্যা কত বলো তো, এটা তুল্য সংখ্যা কত আর এইটার তুল্য সংখ্যা কত বলেন? দোনোজনের তুল্য সংখ্যা হচ্ছে 1। বাঁচি গেছো আলহামদুলিল্লাহ, কোনো প্যারা নাই। সালফিউরিক অ্যাসিড থাকলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে C1V1 প্লাস হচ্ছে C2V2 মাইরে দিব, ই লেখার দরকারই নাই এবার, CV। সো C1 এর মানটা হচ্ছে কত? 0.25 এম। আর ভলিউম ধরে নাও যে এই অ্যাসিডটার ব্যবহার করা হয়েছিল হচ্ছে V1 আয়তনের। বুঝিয়াছো আমার কথা? ধরে নিলাম যে HCl নেওয়া হয়েছিল V1 আয়তনের, যোগ C2 এর মানটা কত হবে? 0.4 ইন্টু ওইটার ভলিউম ধরে নিলাম হচ্ছে আমরা V2 নিয়েছিলাম, তাহলে ইকুয়াল টু ফাইনাল মোলারিটি হবে কত? 0.32 এম ইন্টু হচ্ছে V। ফাইনাল ভলিউমটা কত হবে কত বলো তো? ফাইনাল ভলিউম কত হবে? বলো তো, এই যে V2, সরি ভিটা কত লিখবো বলতে পারবা? V1 প্লাস V2, রাইট? সো V1 প্লাস হচ্ছে V2। ওকে, এখন ঘটনা হইতেছে ভাই, আমরা কি করব এবার? একটু গুণ করো। তাহলে 0.25V1 আর ওই পাশ থেকে আসে 0.32V1, এটা বামে নিয়ে আসলাম। তাহলে 0.25 মাইনাস 0.32 এত ইন্টু হচ্ছে V1 ইকুয়াল টু হচ্ছে ওই পাশে থাকে কত? 0.32V2। আর এখান থেকে 0.4V2 ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 0.32 মাইনাস হচ্ছে 0.4V2, তাই না? আচ্ছা, তাহলে এখানে কত থাকবে? 0.25 থেকে 0.32 বাদ দিলে 0.07V1, এখানে একটা মাইনাস আছে, ইকুয়াল টু এখানে থাকে কত? মাইনাস 0.08 এত V2। তাহলে এখানে আমার যে কাজটা করতে হবে, বোথ সাইড থেকে কি কি কাটাকাটি যায়? মাইনাস মাইনাস গন, 0.0 গন, তাহলে আমার একবারে বলে দেওয়া যায় V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু হবে 8 ডিভাইডেড বাই 7, অর্থাৎ V1 is to V2
that should be equal to 8:7. that is your answer. কি অনুপাতে মিশাইতে হবে বলছিল? সরি, এই অনুপাতে মিশাইতে হবে। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? এই রেশিওতে মিক্স করতে হবে। বগিয়াছি। ইসিভি কখন নিবা? একজন দিনকানা রোগী বলেছে। ইসিভিটা কখন নিব? দিনকানা বোঝো? রাতকানা রোগ কাকে বলে? রাতে চোখে দেখে না। দিনকানা হচ্ছে দিনে চোখে দেখে না। ওই যে লেখা আছে, যখন ভিন্ন ভিন্ন অ্যাসিড বা ভিন্ন ভিন্ন ক্ষার মিশানো হবে তার জন্য হচ্ছে ই দিয়ে গুণ করা লাগবে আর কি, বুঝছো না? ওই যে এখানে লেখা আছে, এখানে লিখে দেই, ফর দিনকানাস, ফর দিনকানাস। দিনকানা বুঝো? রাইত কানা তো বুঝো, দিনকানা বুঝো না? বুঝছো তো নাকি? এ বুঝছিস? শুড আই মুভ অন নাকি? বুদ্ধি ক্লিয়ার? নাটক করতেছ? আপনি তো ভালোই রোস্ট করেন। হ্যাঁ, তোর নানার বিয়েতে চিকেন রোস্ট তো আমার করা। ওই দিন তো নানির খামারের মুরগি ধরে রোস্ট করছিলাম। আর অ্যাসিড আর ক্ষার একসাথে দিলে আবার কি হবে বলতেছে, যে কয়েকটা অ্যাসিড কয়েকটা ক্ষার দিলে কি হবে? তখন তো ওরা নিজেরা বিক্রিয়া করে একজন আরেকজনের মারি ফেলবে, তখনকার ইস্যুই আলাদা। বুঝিয়াছো আমার কথা? আচ্ছা, ওকে, চলো পরের অঙ্কে যাই। পারক্লোরিক, কি টপিক এটা? শতকরা সংযুক্তি। এটা তো বাচ্চা জিনিস, এটা যেন তেন বাচ্চা জিনিস না। এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে দিনকানা প্লাস বাচ্চা। দিনকানা প্লাস বাচ্চা। হ্যাঁ, ওকে। এখন ঘটনা হচ্ছে, তো শতকরা সংযুক্তি বাইর করে এটা কোন ক্লাসে শিখছিল? আমাকে একটু মনে করে বলো তো দেখি, পারো কিনা? এগুলা কোন ক্লাসে শিখছো বলো? 9 10। 10 লাগে না? 9-এই শেখা যায়। এ ভাই, কে করাবে এগুলা? আচ্ছা, এইগুলো একটু নিজেরা করে নিও দয়া করে। এখন এই অঙ্কগুলো অনেকে পারে না, তার কারণ কি যৌগটারই নাম জানে না। যেমন ক্যালসিয়াম কার্বাইড, এটা সংকেত কি? CaC2। পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি জানেন? পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HClO4, এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। বুঝিয়াছো? আচ্ছা, তারপরে কি তুতে, তুতের সংকেত কি জানো নাকি? কপার সালফেট, CuSO4.5H2O। এ পারো তো এই অঙ্ক নাকি এটা করা দেওয়া লাগবে বলো? সোডিয়াম বাইকার্বনেট, এটার সংকেত কি? NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এখানে কার্বনের শতকরা সংযুক্তি বের করতে বলছে, পারবি তো? ওকে। এই বস্তু না পারলে আমার সাথে যোগাযোগ করো ব্যক্তিগতভাবে। আমার পরিচিত স্কুল আছে, ওরা প্রাইমারি থেকে শুরু করে উচ্চতর, ওই কি বলে, হায়ার স্কুল, হাই স্কুল পর্যন্ত পড়ায়। আমি হাতে ধরে নিয়ে যাব, তোমাকে ভর্তি করে দেবো, কম টাকায় শিখাই দেবে, মাতৃ স্নেহে, ফিটের উপর কিলায় কিলায়, বুঝছো না? আচ্ছা, একটি যৌগে সোডিয়াম, সালফার, অক্সিজেন আর হাইড্রোজেন আছে এবং যৌগটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এতে সোডিয়াম এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট। যদি সমস্ত হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কেলাস পানি গঠন করে, কেলাস পানি বুঝো তো? ওই যে .5H2O, .7H2O থাকে না, এগুলোকে বলে কেলাস পানি, ক্রিস্টাল ওয়াটার বলে। আচ্ছা, তবে যৌগটির আণবিক সংকেত কি হবে? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, চলো করি বন্ধু। তো তোমাদের কি মনে আছে শতকরা সংযুক্তির পরে যৌগের আণবিক সংকেত বের করে কিভাবে? কি করতে হয় বলেন তো? সোডিয়ামেরটা দিয়ে যদি ধরি আমরা, যত পার্সেন্ট থাকবে 14.31, এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? সালফারেরটা ধরলাম 9.97%, ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করতে হবে? হাইড্রোজেন আছে কত পার্সেন্ট? 6.25%, ডিভাইডেড বাই 1। আবার একটা কি আছে? অক্সিজেন আছে, বলছে না? নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন।
সো তিনজনের পার্সেন্টেজ দিছে, তাহলে অক্সিজেনটা কত হবে? অক্সিজেনটা হবে হচ্ছে 14.31 যোগ হচ্ছে 9.97 যোগ হচ্ছে 6.25, এটা 100 মাইনাস হচ্ছে আনসার, তাহলে আসে হচ্ছে 69.47%। তাহলে 69.47 এটাকে ভাগ করবো কত দিয়ে বলো তাড়াতাড়ি। আচ্ছা, মনে পড়ছে সবার? সোডিয়ামটা ভাগ করতে হবে 23 দিয়ে, সালফারটা 32 দিয়ে, হাইড্রোজেনটা 1 দিয়ে, অক্সিজেনটা হচ্ছে 16 দিয়ে। তাহলে ভাগফলগুলো কত আসে আমরা একটু দেখে ফেলি, চলো। ডিভাইডেড বাই 16, এটা আসে হচ্ছে 4.34, এটা আসবে 6.25, এটা আসবে 9.97 ডিভাইডেড 9.97 ডিভাইডেড বাই 32, এটা করলে আসে 0.3115 না, এটা বেসিক্যালি 6 হয়ে যায় আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে 14.31 ডিভাইডেড বাই হচ্ছে 23, এটা করলে আসবে 0.622। আচ্ছা, তারপরে এবার কি যেন করা লাগে? প্রাপ্ত ভাগফল সমূহের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা তাকে দিয়ে আবারও ভাগ করা লাগবে। প্রত্যেকটা ভাগফলকে এদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা সেটাকে দিয়ে আবার ভাগ করা লাগবে, মনে আছে? এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা 0.3116। তাহলে কি করব? অতএব সোডিয়াম ইকুয়াল টু 0.622 ডিভাইডেড বাই 0.3116। সালফারের ক্ষেত্রে কত হবে? 0.3116 ডিভাইডেড বাই 0.3116। তারপরে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে? 6.25 ডিভাইডেড বাই 0.3116। অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? 4.34 ডিভাইডেড বাই 0.3116। রবিন, চেঞ্জ দিস, এটা নিয়ে আসো অন্য কোনো রুম থেকে নতুন। ওকে, ও সরি। সো তাহলে এবার আমরা কি করব? আমরা এবার বের করে ফেলি এটা কত আসে। 0.63 আসবে মনে হয়, 622 ডিভাইডেড বাই 0.311, এটা করলে আসে 2, এটা করলে আসবে 1, এটা করলে আসে 6.25 ডিভাইডেড বাই 0.3116, এটা করলে আসে 20.057। সো জাস্ট 20 নিলে হবে। এখানে হচ্ছে 4.34 ডিভাইডেড বাই 0.3116, 6 লাগবে না, এটা আসে হচ্ছে 13.95, তার মানে এটাকে নিব আমরা 14। বুঝিয়াছো? এটা কিভাবে আসলো ফরহাদ জিজ্ঞাসা করছে। এটা বাবা আমার যৌগের মধ্যে ছিল নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন। তো আমাকে তিনজনের পার্সেন্টেজ দিছে, তাহলে চতুর্থ জনের পার্সেন্টেজ বের করবো কিভাবে? 100 থেকে 6.25 বাদ দিব, 9.97 বাদ দিব, 14.31 বাদ দিব, এই তিনটাকে যদি 100 থেকে বাদ দাও তাহলে 69.47 আসবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এখন এখানে আমরা কি করিব এবার? তাহলে যৌগটার মধ্যে পরমাণুগুলোর সংখ্যা কিভাবে আমরা পাচ্ছি? থ্যাংক ইউ, ওটা ফালাই দাও পুরো, ওর মাথার রাবার নষ্ট হয়ে গেছে তো বোর্ডটা নষ্ট হয়ে যাবে ওটার কারণে, আর লিখতে গেলেও খুব বৃষ্টি লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে বলেন এটাকে আমরা কি করিব? সোডিয়াম আছে যৌগটার মধ্যে 2 পিস, 2টা পরমাণু, সালফার আছে একটা, হাইড্রোজেন আছে 20টা, অক্সিজেন আছে 14টা। উপস, এখন তোমাকে বলতেছে যদি সমস্ত হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কেলাস পানি আকারে থাকে, যতগুলো হাইড্রোজেন আছে সব পানি আকারে আছে, তাহলে 20টা হাইড্রোজেন মানে কি বলতো? কয়টা পানি আছে বলেন? 20টা হাইড্রোজেন আছে যৌগটার মধ্যে এবং সেটা পানি আকারে আছে, তাহলে 10টা পানি আছে। বুঝিয়াছো? 10 দুগুণে 20, কারণ প্রতিটা পানিতে 2টা করে হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে আমরা লিখবো যৌগটাতে, অতএব যৌগটির সংকেত কি হবে? লাস্টে থাকবে 10H2O, এটা নিশ্চিত। 10 দুগুণে 20, 20টা হাইড্রোজেন সব কেলাস পানি আকারে আছে, কোনো হাইড্রোজেন আর ভিতরে এই পাশে থাকবে না। এখন দেখো তো এখানে অক্সিজেন চলে গেছে কয়টা? 10টা, তাহলে 14টার মধ্যে 10টা চলে গেছে, তাহলে এখনো 4টা অক্সিজেন বাকি আছে আমাদের। সালফার ছিল একটা, এই যে সোডিয়াম ছিল 2টা, তার মানে যৌগটা হচ্ছে Na2SO4.NH2। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? ওকে, অঙ্কটা বহুতই সৌন্দর্য। সোডিয়াম সালফেট ডট 10H2 মানে হাইড্রেটেড সোডিয়াম সালফেট, হাইড্রেটেড। ওকে, এবার আসো ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? বহুতই সৌন্দর্য অঙ্ক। হাই,
আসরের ব্রেক না মাগরিবের? মাগরিবের আজান দিছে? ও আচ্ছা, ঠিক আছে, এটা আমরা মাগরিবের নামাজের পরে এসে করি। 4:59 মানে 5টা বাজে ধরো, 5:10 PM পর্যন্ত বিরতি। যাও, কাশির ওষুধ আছে আমাদের অফিসে। আজান দেয় 5:20 কইতেছে, মানে এতক্ষণ পার্থক্য হয় কেমন? এটা কি ইন্ডিয়া নাকি? তুই একটু শিওর হবি। ওই তাহলে আরেকটু ফড়ি ফেলি, মাগরিব 5:10, তাহলে তো এখন নামাজ পড়া যাবে না, তো এখন তো তাহলে নিষিদ্ধ সময়, একটু প্লিজ বি শিওর। ওকে, আমরা এই অঙ্কটা করে ফেলি। দেখো, তোমাকে বলেছে ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত। এটা কি করা লাগবে জানো? ক্যালসিয়াম কার্বনেটের ভিতরেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে। কিভাবে টের পাওয়া যায়? এটাকে হিট আপ করলে টের পাওয়া যায়। ক্যালসিয়াম অক্সাইড হয় আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয়। তাহলে এখন আমরা কি করব? 15তে আজান দিবে। বাবু তুই একটু জিগা প্লিজ, রাহাত ভাইরে জিজ্ঞেস করলে হবে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট, এটার আণবিক ভর কত আমাদের? 100 গ্রাম হচ্ছে আণবিক ভর। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আসে কত? 44 গ্রাম। তাহলে হয়ে গেছে তো। যদি তুমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে হিট আপ করো, তার ভিতরে 44 গ্রাম পাবা কার্বন ডাইঅক্সাইড। ডান। তাহলে আমরা কি বলবো? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এ কার্বন ডাইঅক্সাইড আছে কত দূর? 44 গ্রাম। তাহলে অতএব 1 গ্রামে কত? ওইটাই 44%। 1 গ্রামে কত, 100 গ্রামে কত, আবার করার কি দরকার? 44%। আনসার শেষ। এই জিনিসটা তোমার, আমার যতদূর মনে পড়ে, সম্ভবত ডিইউতে আসা একটা প্রশ্ন, ডিইউ অথবা মেডিকেল আসা একটা প্রশ্ন। খেয়াল করে দেখো কতটা সুন্দর। দেখ, দেখা মাত্র একবারে কিন্তু পারবা না, রিয়াকশন লিখতে পারলেই শেষ। বুঝিয়াছো আমার কথা? ওকে, সো দ্যাট ইজ দ্য ফান ফ্যাক্ট, বুঝলে? মানে তোমার হার না মানার একটা টেন্ডেন্সি থাকা লাগবে, হার না মানার একটা মাইন্ডসেট থাকা লাগবে, দেন ইউ ক্যান ডু দ্যাট। অনেকে আছে প্রশ্ন দেখেই না ঘাবড়ে যায়, ওই বিক্রিয়াটা যে এক লাইন লিখবে সেটাও হাত পা কাঁপে, আরো ভাবে কি এটা তো অঙ্ক, অঙ্ক আমি কেমনে করবো, কত পার্সেন্ট গেছে, এটা তো শতকরা হিসাবের অনেক কঠিন অঙ্ক। কিচ্ছু না, এটাই আনসার। অতএব কার্বন ডাইঅক্সাইড আছে 44%। বুঝেছো? আচ্ছা, সাদমান হাফিজ শুভ বলতেছে, ভাইয়া আমাদের কিছু রিয়াকশন লিখে দিয়েন। এই গরুর নাতি, 9-10-এর বই বলে একটা ব্যাপার আছে, এটা জানোস? 9-10-এর কেমিস্ট্রি বইতে অজস্র রিয়াকশন আছে, এই বিক্রিয়াগুলো দেখবি, শিখবি। এবার বলছে ক্যালসিয়াম ফসফেটে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত। কি বিপদ! এখানেও কি করা লাগবে বলো? বিক্রিয়া লেখা লাগিবে। এটা দেখবো কে কে পারে। ক্যালসিয়াম ফসফেটকে উত্তপ্ত করলে কি হয়, এটা তোমরা আমাকে লিখে অঙ্ক করে তারপরে গ্রুপে পোস্ট করবো, আমি দেখবো। বাট গতদিনের মতো করিও না আর কি। ওকে, তারপরে কি বলছে? ব্লু ভিট্রিয়লে পানির শতকরা পরিমাণ কত। এখন কথা হচ্ছে ব্লু ভিট্রিয়ল জিনিসটা কি। ব্লু ভিট্রিয়ল হচ্ছে কপার সালফেট ডট 5H2O, রাইট? মনে আছে তো নাকি? 9-10 শিখছিলা তুতে তুতে। হুম, এখানে পানির শতকরা পরিমাণ কত, এটাকে কেমনে করা যায়? কপার সালফেটের আণবিক ভর একটু বের করো। কপার 63.5 যোগ সালফার 32 যোগ হচ্ছে 464, তাহলে করলে আসা হচ্ছে 159.5। তাহলে এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে তোমার 159.5 গ্রাম, আর এইটুকু হচ্ছে 5-18-90 গ্রাম। তাহলে এখন আমার টোটাল ভর কত? টোটাল ভর আসে হচ্ছে 90 যোগ করলেই হয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে 249.5 গ্রাম। এখন আমরা কি বলিব? এখন আমরা বলিব হইতেছে 249.5 গ্রাম ব্লু ভিট্রিয়লে H2O আছে কতটুকু বলেন তো? 90 গ্রাম। অতএব 1 গ্রামে কত আর কত গ্রামে বের করতে হবে? 100 গ্রামে বের করতে হবে। তাহলে 90 ইন্টু 100 ডিভাইডেড বাই 249.5 করে দেখো কত আসে। 9000
ভাগ হচ্ছে 249.5, এটা করিলে আসবে 36.072 এত পার্সেন্ট। বুঝছো বন্ধুগণ? ওকে, শাহরিয়া ওয়েলকাম, কংগ্রাচুলেশনস। ও বলতেছে স্যার পোস্ট করতে পারি না, গ্রুপে ব্যান করে দিছে। জোস, উল্টা পুল্টা কাম করবি তো জীবনে বহু জায়গা থেকে ব্যান খাবি। কংগ্রাচুলেশনস ব্রো, ওয়েলকাম টু শিখো এগেইন। এইবার আসো নতুন টপিক, আমার খুবই পছন্দের টপিক। টপিকটার নাম হইতেছে ভেজাল গুজাল। ভেজাল গুজাল, ভেজাল মিশাইছে। ওই যে একটা গান আছে না, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, ওই গানটারে একটু এডিট করে আমরা বলি চলো, বন্দে ভেজাল মিশাইছে গুজাল বানাইছে। সেই অঙ্ক, বুঝছো? আমার খুব পছন্দের অঙ্ক এগুলা। এবং এই জিনিসগুলো আগেকার দিনে আমাদের সময় খুব বেশি পরিমাণে পরীক্ষা আসতো, এগুলোই হচ্ছে প্রকৃত রসায়ন। এই বস্তু এখন আর পরীক্ষা আসে না, বইতেও তেমন একটা নাই। মানে স্যাররা কি বোঝে আমি জানি না, কি বুঝে প্রশ্ন করে, বাট এগুলো অ্যাডমিশন টেস্টে আসে, এই কারণে দেখাবো আর কি। ঠিক আছে, এবার দেখো কি বলছে। কিউপ্রাস ও কিউপ্রিক অক্সাইডের একটি মিশ্রণে, আমি জানি তোমরা অলরেডি অনেকেই এখন বাসায় বসে হাগু করে দিয়েছো, কারণ ওরে বাবা এ কি কিউপ্রাস অক্সাইড কিউপ্রিক অক্সাইড, এ তো কোনোদিন শুনি নাই। এটা কি মাথায় লাগায় নাকি খায়? কিউপ্রাস অক্সাইড, এখানে কপারের যোজনী কত আছে? 1, তাহলে এটা সংকেত কি হবে? Cu2O, কপারের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী 2। কিউপ্রিক অক্সাইড, এখানে কপারের যোজনী 2, তার মানে CuO, কপারের যোজনী 1 সরি 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, CuO। একটি মিশ্রণে দেখা গেল মিশ্রণের মোট ভরের 80% হচ্ছে কপার। মিশ্রণের টোটাল যে ভর সেটা যদি 100 গ্রাম হয়ে থাকে, তার মধ্যে শুধু কপারই আছে হচ্ছে 80 গ্রাম। বুঝিয়াছো? তাহলে তোমাকে বলতেছে মিশ্রণটির শতকরা সংযুক্তি কত। এখন মিশ্রণের শতকরা সংযুক্তি মানে কিন্তু এইটা না যে মিশ্রণে কপার অক্সাইড মানে কিউপ্রাস অক্সাইড আছে কত পার্সেন্ট আর কিউপ্রিক অক্সাইড আছে কত পার্সেন্ট, তা কিন্তু জানতে চায় নাই। সরি, আমি ভুল বলছি, মানে মিশ্রণে কপার আছে কত পার্সেন্ট আর অক্সিজেন আছে কত পার্সেন্ট, তা কিন্তু জানতে চায় নাই। কপারের পার্সেন্টেজ তো দিয়েই দিছে 80 গ্রাম, তাই না? ওই যে 80% হচ্ছে কপার আছে। তোমাকে জানতে চাইছে হচ্ছে এইটার মানে হচ্ছে Cu2O আর CuO, এই রেশিওটা কত। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? মিশ্রণের শতকরা সংযুক্তি মানে হচ্ছে মিশ্রণের যে উপাদান আছে তাদের রেশিও কত। মিশ্রণের উপাদান তো কপার আর অক্সিজেন না, এই মিশ্রণের উপাদান কিউপ্রাস অক্সাইড আর কিউপ্রিক অক্সাইড। বুঝছো? ওকে, এখন তাহলে বলো কেমনে করা যায়। চলো আমরা একটা ছবি আঁকি। কি আছে জীবনে, একটা ছবি আঁকো। এই ছবিতে ভেবে দেখো কি ছিল, কিউপ্রাস অক্সাইড ছিল, Cu2O, আর হচ্ছে কিউপ্রিক অক্সাইড ছিল, তাই না? কিউপ্রাস অক্সাইড আর কিউপ্রিক অক্সাইড ছিল। এখন এইখানে যে কপারটা আছে, এইখানে যে কপারটা আছে আর এইখানে যে কপারটা আছে, এই দুইটা কপারের সামেশন কত আমাকে একটু বলেন তো। এইটা হচ্ছে 80 গ্রাম বলা যায়। যদি যদি তোমার এই গোটা মিশ্রণটাকে ধরে নাও কত গ্রামের বলো তো, 100 গ্রাম। মিশ্রণটাকে যদি 100 গ্রামের ধরো, তাহলে কপার আছে হচ্ছে কত গ্রাম? 80 গ্রাম। বুঝছস? 80% বলছে, এবং এটা কিন্তু ভর হিসাবে, এই কারণে আমরা পার্সেন্টেজ বলছে। ওই যে ভরের, মোট ভরের টোটাল ভর যদি 100 হয়, তার মধ্যে কপার আছে হচ্ছে 80 গ্রাম, এইভাবে লিখছি আর কি। এখন আমরা একটা কাজ করি, ধরে নেই, ধরি, কালিটা একটু চিকন করি, অনেক জায়গা লাগবে অঙ্ক করতে। ধরি মিশ্রণে Cu2O আছে X%, ব্র্যাকেটে লিখলাম ভর হিসেবে। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? ধরে নিলাম মিশ্রণে কিউপ্রাস অক্সাইড আছে X%। ওকে, বুঝছস তো নাকি? মানে এক্স গ্রাম, সোজা কথা বাবা, এক্স গ্রাম। টোটালটা তো 100 গ্রাম ধরা হয়েছে, তাহলে এটা ভর হিসাবে X% থাকার মানে কি কিউপ্রাস অক্সাইড আছে X%। আচ্ছা, এইবার কথা হচ্ছে দেখতো ভাই, এই কিউপ্রাস অক্সাইডের আণবিক ভর একটু বাইর কর, কত আসে দেখতো।
কিউপ্রাস অক্সাইডের আণবিক ভর 63.5 ইন্টু 2 যোগ হচ্ছে 16, তাহলে আসবে 143 গ্রাম। তাহলে আমরা কি এখন বলতে পারবো যে 143 গ্রাম Cu2O তে কপার আছে কতটুকু বলুন তো? এইটার মধ্যে কপার আছে কতটুকু? 63.5 ইন্টু 2 127 গ্রাম। এটা কি বুঝোস? যদি 143 গ্রাম Cu2O থাকে তার মধ্যে কপার থাকবে নিশ্চয়ই কত? 127 গ্রাম। বোঝা কি গেছে? আণবিক ভর থেকে বের করছি, আর কিচ্ছু না। আচ্ছা তাহলে বলেন তো, অতএব 1 গ্রাম Cu2O তে কি থাকবে আর কত গ্রাম ধরছি আমরা x গ্রাম। অতএব x গ্রামের মধ্যে কি থাকবে? তাহলে 127x ডিভাইডেড বাই 143। একইভাবে আমরা এবার হিসাব করব হচ্ছে কারটা, CuO এরটা, কিউপ্রিক অক্সাইড, তার আণবিক ভর কত? 79.5 আসবে মনে হয়। 63.5 যোগ হচ্ছে 16, 79.5, রাইট। তাহলে কি লিখবো? 79.5 গ্রাম CuO তে কপার আছে হচ্ছে কত? 16 গ্রাম। অতএব 1 গ্রামে কত? আর বলো তো CuO আছে কত গ্রাম? বলেন তো CuO আছে কত গ্রাম? আসিফ বলতে পারছে 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স। তাহলে হচ্ছে অতএব 100 মাইনাস এক্স, এত গ্রাম CuO তে আছে হচ্ছে 16 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 79.5। এখন তোমরা একটু বলো তো আমাকে বাবা, এই যে অ্যামাউন্টটা আর এই যে অ্যামাউন্টটা, এই দুইটার যোগফল কি হবে বলতে পারবা? দেখি কে কে পারে। আমরা এখন লিখবো প্রশ্ন মতে, প্রশ্নের কথা অনুযায়ী এই যে যতটুকু কপার আছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে গিয়ে এইটা, বুঝছস? আর এইখানে যতটুকু কপার আছে এই যে দেখ, এইটা হচ্ছে ওইটা। তোরা মনে হয় আমার কথা বুঝছস নাই। ও সরি, আমার একটু ভুল হয়েছে, তো একটু একটু ভুল হয়েছে এখানে। আমি অক্সিজেনের হিসাব করতেছি কেন? আমার তো কপার হিসাব করা লাগবে। এখানে কপার, সরি, তাই তো বলি ইকুয়েশনটা একটু কেমন জানি দেখা যাচ্ছে। এখানে আসবে হচ্ছে 63.5। এই বুঝছিস আমার ভুল হয়েছিল বলবি না? 79.5 গ্রাম কপার অক্সাইডে বা কিউপ্রিক অক্সাইডে কপার আছে হচ্ছে 63.5 গ্রাম। তাহলে এখানে কত হবে আমাদের? এখানে আসবে হচ্ছে 63.5 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইড বাই 79.5। বুঝিয়াছো কি? আমার একটু ভুল হয়েছিল, সরি, আমি অক্সিজেন হিসাব করে ফেলছিলাম। আচ্ছা তাহলে এবার আমরা কি করব বলো? প্রশ্ন মতে 127x ডিভাইডেড বাই 143 প্লাস 63.5 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 79.5 ইকুয়াল টু কত হবে এটা বলেন তো? 80 হবে। কারণ এইটা যত গ্রাম কপার আছে কিউপ্রাস অক্সাইডে, এটা হচ্ছে যত গ্রাম কপার আছে কিউপ্রিক অক্সাইডে, এই দুটোর যোগফল হচ্ছে 80 হওয়ার কথা। এখন তোমরা ক্যালকুলেটর হিসাব নিকাশ দেখছো, এনাম কত সুন্দর সুন্দর ভিডিও বানাইছে। ক্যালকুলেটর দিয়ে একবারে কিভাবে সলভ করে ফেলে আমি করতেছি। প্রথমে একটা রেশিও নিলাম 127 আলফা এক্স, নিচে আসবো লিখবো 143, ডান পাশে যে প্লাস দিব, সরি ডানে যে প্লাস দিতে হবে, আবার একটা রেশিও নিব 63.5 ব্র্যাকেট শুরু করে 100 মাইনাস আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ, নিচে আসো 79.5, ডানে যাও আলফা ক্যালক, তাহলে ইকুয়াল টু আসবে, এবার লিখবে 80, তারপরে শিফট ক্যালক ইকুয়াল। এবার আসছে হচ্ছে তোমার x ইকুয়াল টু 1.407। এক্স এর মানটাই হচ্ছে সরাসরি পার্সেন্টেজ এবং এক্স এর মানটাই হচ্ছে গ্রাম, কারণ এক্সটাকে আমরা গ্রামে ধরে নিয়েছিলাম। বুঝিয়াছো? আচ্ছা ঠিক আছে। তাহলে অতএব Cu2O ইজ টু CuO কত আসবে? 1.407 ইজ টু 100 মাইনাস হচ্ছে কত আসে এটা? 98.59। এই যে রেশিওটা হচ্ছে এটা, দ্যাট ইজ ইওর আনসার। বুঝিয়াছো? বা তোমারা বলছে শতকরা সংযুক্তি কত, তাহলে শতকরা সংযুক্তি হচ্ছে কিউপ্রাস অক্সাইডের 1.407% আর কিউপ্রিক অক্সাইড হচ্ছে 98.59%। বুঝছস তো নাকি? ওকে ঠিক আছে। এখন শোনো, এই বস্তু সবার বোঝাটা জরুরি না, এই বস্তু সিলেবাসে নাই, একটু এক্সট্রা টাইম দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? সো এখন তোমরা নামাজে যাও, তোমাদের আজকে 2টা ক্লাস আছে। সো পরের ক্লাস আমরা শুরু করতেছি এখন, ঠিক 10 মিনিট একটা সময় দিব।
বুয়েট আসে একটা অঙ্ক। এসে আমরা এই মজার অঙ্কগুলো করব এখন। তাহলে 5:15 বাজে না, আরে সময় তো আর পাবো না। আচ্ছা, 5 কত 24 PM পর্যন্ত যাও, 5টা 14 বাজে, তাড়াতাড়ি।
ওকে, সো বায়ুর আয়তন অনুসারে 20% অক্সিজেন আছে। এসটিপিতে 100 লিটার সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত আয়তনের বায়ু প্রয়োজন? দেখো ভাই, বিক্রিয়াটা হচ্ছে এরকম, সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে সালফার ডাইঅক্সাইড তৈরি করে। সো সালফার ডাইঅক্সাইড বানাইতে হবে কত? 100 লিটার। এখন বলো তো এসটিপিতে এটা কত লিটার বলা যায়, বলতে পারবা? এসটিপিতে এটা কত লিটার বলা যায়? 22.4 লিটার। সাবাস, কারণ 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তো এখন তোমার অক্সিজেন লাগতেছে তার জন্য কত? 1 মোল না? 1 মোল তো নাকি বলা যায়? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, 22.4 লিটার যদি সালফার ডাইঅক্সাইড লাগে তৈরিতে, অক্সিজেন প্রয়োজন হয় কত? 1 মোল। তাহলে অতএব 1 লিটারের জন্য কত, আর কত লিটার? 100 লিটারের জন্য কত? 100 লিটারে কত আসবে? এটা কত আসে একটু হিসাব করে দেখো তো। 100 ডিভাইড বাই 22.4, তাহলে 100 ডিভাইডেড বাই 22.4, এটা তোমাকে দেয় হচ্ছে 4.464 এত মোল। এত মোল কি লাগবে? অক্সিজেন লাগবে, বুঝিয়াছো? এত মোল অক্সিজেন লাগবে। আচ্ছা, আর এক কাজ করি, আমরা মোল দিয়ে হিসাব না করি, মোল দিয়ে হিসাব না করে অন্যভাবে করি। দেখো তো এইটাও কত বলা যায়, এইটাও কত বলা যায়? এটারে বলা যায় না 22.4 লিটার, কারণ এখানে আয়তন অনুসারে দেওয়া আছে, বুঝিয়াছো? 22.4 লিটার যদি সালফার ডাইঅক্সাইড বানাইতে হয় তাহলে অক্সিজেন লাগবে কত? 22.4 লিটার। তাহলে 100 লিটার বানাইতে গেলে আমার অক্সিজেন লাগবে কত? 100 লিটার। সবাই বুঝছস তো নাকি? 100 লিটার কি লাগবে আমাদের? অক্সিজেন লাগবে। বুঝা গেছে? ওকে, এবার আমরা যে কাজটা করব, কাজ হয়ে গেছে অলমোস্ট। এবার আমরা বলবো যেটা, যে ভাই তোমার 20 লিটার যদি অক্সিজেন লাগে, অক্সিজেন প্রয়োজন হলে বায়ু নিতে হবে কতদূর বলো তো, বলতে পারবা? 20 লিটার যদি অক্সিজেন প্রয়োজন হয় তাহলে বায়ু নিব কতখানি? সাবাস, কঠিন পোলাপাইন। 100 লিটার, আলহামদুলিল্লাহ। তাহলে 1 লিটার অক্সিজেন প্রয়োজন হলে কত লাগবে? আর কত আমাদের? 100 লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে এটার জন্য হচ্ছে 100 × 100 ডিভাইডেড বাই হচ্ছে 20, তাহলে 0 0 কাটে, এটা কাটলে হচ্ছে 5, তার মানে 500 লিটার। 500 লিটার, এটাই আনসার। এতখানি বাতাস নিতে হবে বলছে তোমাকে, কত আয়তন বায়ু প্রয়োজন? 100 লিটার বাতাস লাগবে। বুঝিয়াছো আমার কথা নাকি? বুয়েটে আসা অঙ্ক দেখছো, এই অধ্যায়েরই অঙ্ক কিন্তু। সো ঘটনা হচ্ছে যে এই অঙ্কগুলো এখন বইতে ভাবে নাই, বাট এই অঙ্কগুলো পরীক্ষা আসে, বুয়েটে লাগে, ঢাবিতে লাগে, সিকে রুয়েটে লাগে। আচ্ছা, চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 160 গ্রাম ওই চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা চাপে কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? খেয়াল করে দেখো ভাই, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে কোথা থেকে? সরি, আবার পড়ি। চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, মানে হচ্ছে তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর নাও, সেখানে 95% পিওর ক্যালসিয়াম কার্বনেট পাবা, বাকি 5% হচ্ছে ভেজাল। ঠিক আছে না? তাহলে 160 গ্রাম চুনা পাথর নিছে, তাহলে আমরা কি করতে পারি? 100 গ্রাম চুনা পাথরে, সংক্ষেপে চুনাতে ক্যালসিয়াম কার্বনেট আছে কতখানি? 95 গ্রাম। অতএব 1 গ্রাম চুনাতে কি অবস্থা? চুনাতে মানে চুনা পাথরে। আর কত? 160 গ্রাম চুনা পাথরে কি অবস্থা? তাহলে হচ্ছে 95 ইন্টু হচ্ছে 160 ডিভাইডেড বাই হচ্ছে 100, 0 0 কাটো, তাহলে 9.5 ইন্টু হচ্ছে 16, 9.5 ইন্টু হচ্ছে 16, এটা করলে আসবে 152 গ্রাম। 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি তোমার কাছে আছে। সবার কাছে ক্লিয়ার? 152 গ্রাম অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমারে বলতেছে ওই চুনা পাথরে দ্রবীভূত করছে কাকে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে 160 গ্রাম ওই চুনা পাথরে দ্রবীভূত করছে, তাহলে এসটিপিতে কত মিলিটার কার্বন ডাইঅক্সাইড পাবো? আচ্ছা চলো করি। ওকে, সো এখন আমাদের যেটা করা লাগবে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড সমতা করলে এখানে একটা 2 আসবে, বাকি সব ঠিক আছে। ওকে, সব বিক্রিয়া পারতে হবে এইসব অঙ্কের জন্য। এখন দেখো এইখানে বিক্রিয়া করতেছে কত? 100 গ্রাম, আণবিক ভর এটা দেখবে 100। তাহলে 100 গ্রাম যদি বিক্রিয়া করে তাহলে কার্বন ডাইঅক্সাইড পাই কত? 1 মোল। এইটার 1 মোল মানে হচ্ছে 22,400 মিলিলিটার, মানে 22.4 লিটারকে 1000 দিয়ে গুণ করলে 22,400 মিলিলিটার আসে।
হ্যাঁ, H2CO3 হয়, ওটাকে আমরা ভেঙে লিখি এইভাবে, কারণ বাস্তবে আসলে কার্বন ডাইঅক্সাইড আলাদা পাওয়া যায় আর কি। ওকে, তাহলে এখন কি বলবো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড আসে কতটুকু বলো তো? 22,400 মিলিলিটার বা সিসি যাই বলো। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে আসবে কত, আর কত গ্রামে হিসাব করা লাগবে? 152 গ্রামে হিসাব করতে হবে। 152 গ্রামে আসবে কত? 22,400 ইন্টু হচ্ছে 152 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে হচ্ছে 1.52 ইন্টু হচ্ছে 22,400, তাহলে আসে হচ্ছে 34048 এত মিলিলিটার। এটা আনসার, বুঝছো তো নাকি? সমতা করতে পারি না, নাইস। তোমাদেরকে শিখাইছিলাম যে কিভাবে কি করতে হয় যখন ফাউন্ডেশন কোর্স না হয়েছিল। ওকে বন্ধু, এটা আমার খুবই পছন্দের একটা অঙ্ক, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক করে আমাদেরকে দেখাবা কি হয়। এই দুইটাই বাড়ির কাজ দিচ্ছি, একই টাইপের হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, তারপরে এই বেটা একই টাইপের অঙ্ক, এটাও হোমওয়ার্ক করো, প্রেসার দাও, মস্তিষ্কে প্রেসার দাও, তা নাহলে কাজ হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, এখনকার ক্লাস এখানে শেষ হচ্ছে, পরবর্তী ক্লাস 6:30টায় আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। টাটা।